আচ্ছা, একটি গ্যাংস্টার ছেলে যদি একটি সাধারণ মেয়ের প্রেমে পড়ে যায় তাহলে কেমন হবে, আর কি হবে তাদের গল্পের শেষ পরিণতি। আমি এমন একটি গল্প এর আগেও এক্সপ্লেন করেছিলাম, কিন্তু আজকের গল্পটা তার থেকে পুরোপুরি ভিন্ন। আর কেন ভিন্ন তা তোমরা এই মুভির শেষেই জানতে পারবে। তো চলো সরাসরি মুভিতে চলে যাওয়া যাক। সিনেমার প্রথম দৃশ্যে আমরা এর লিড ক্যারেক্টার চ্যাংকে দেখি, যে একজন ঋণ আদায়কারী ছিল। সে লোকেদের কাছ থেকে সেই টাকা আদায় করার কাজ করে যা তার বস সুদে ধার দিয়েছিল। তাই আমরা এমনটা ধরে নিতে পারি যে চ্যাং একজন ছোটখাটো গ্যাংস্টার ছিল, কিন্তু তার টাকা আদায়ের কৌশলটা একটু আলাদা ছিল। সে কখনো সেই সব লোকেদের ক্ষতি করে না যারা টাকা ধার নিয়েছিল, বরং তাদের সামনে সে নিজেকে আঘাত করে, যা দেখে ঘাবড়ে গিয়ে লোকেরা দ্রুত টাকা ফেরত দিয়ে দেয়। কিন্তু চ্যাং মনের দিক থেকে খারাপ মানুষ ছিল না, এবং নিজের আশেপাশের লোকেদের সে যথেষ্ট সাহায্য করত। কালেকশনের টাকা নিয়ে সে সন্ধ্যায় তার বসের কাছে যায়। তার বসের নাম হলো ম্যাডাম সাই, এবং তার মাত্র দুটি শখ ছিল। প্রথমত গরিব লোকেদের চড়া সুদে ঋণ দেওয়া, এবং দ্বিতীয়ত ম্যাডাম জুয়া খেলায় খুব ভক্ত ছিলেন, এবং এই কারণে তিনি তার শহরের একজন বিখ্যাত জুয়ারি ছিলেন। ম্যাডাম সাই দেখেন যে আজকে কালেকশনে কিছু টাকা কম আছে, তখন তিনি চ্যাংয়ের কাছে এর কারণ জানতে চায়। চ্যাং বলে যে আজ সে এক ব্যক্তির কাছ থেকে টাকা নেয়নি, কারণ তার ছেলে অসুস্থ এবং তার চিকিৎসার জন্য টাকা লাগবে। ম্যাডাম সাই চ্যাংয়ের এই দয়ার স্বভাব পছন্দ করেন না, কিন্তু তবুও তিনি তাকে কিছু বলেন না, কারণ তিনি জানেন তার সমস্ত লোকেদের মধ্যে চ্যাংই ছিল সবচেয়ে যোগ্য। এরপরে তিনি চ্যাংকে কোনো এক হাসপাতালে যেতে বলেন, যেখানে তাকে কোনো এক বৃদ্ধ লোকের কাছ থেকে টাকা আদায় করতে হবে। হাসপাতালে চ্যাং সেই লোকটির মেয়ে মিসুকে দেখে, এবং প্রথম দেখাতেই চ্যাংয়ের তাকে খুব পছন্দ হয়ে যায়। মিসু বলে, আমাদের কাছে ঋণের টাকা শোধ করার মতো টাকা নেই। তখন চ্যাং তাকে একটি কন্ট্রাক্টে সাইন করতে বলে। মিসু তাতে সাইন করতে মানা করে দেয়। তখন তারা তার বাবার বেড সেখান থেকে নিয়ে যেতে শুরু করে, যা দেখে ঘাবড়ে গিয়ে মিসুকে সেই কন্ট্রাক্টে সাইন করতে হয়। এই কন্ট্রাক্টে লেখা আছে, যদি 3 দিনের মধ্যে সে টাকা ফেরত না দেয় তবে এই লোকেরা তার কিডনি বিক্রি করে টাকা আদায় করবে। চ্যাং এর মিসুকে এতটাই পছন্দ হয়ে গেছে যে সে একপাশে বসে শুধু তাকেই এক দৃষ্টিতে দেখছে। সেই রাতে নিজের ভেতরের আগুন নেভানোর জন্য চ্যাং একটি মেয়ের কাছে যায়। এই মেয়ের কাছে সে প্রায়ই আসে, কিন্তু আজ তার এখানে একদমই মন বসছে না। পরের দিন থেকে সে লুকিয়ে লুকিয়ে মিসুর পিছু নিতে শুরু করে। যখন সে ডিনার করছিল তখন সেও তার সঙ্গে দেখা করতে সেখানে পৌঁছে যায়। সে মিসুকে বলে, আমার কাছে তোমার জন্য একটা কাজ আছে, যা দিয়ে তুমি তোমার ঋণ দ্রুত পরিশোধ করতে পারবে। তোমাকে শুধু কিছু ধনী লোকেদের সাথে লাঞ্চ আর ডিনার করতে হবে, বিনিময়ে তারা তোমাকে ভালো টাকা দেবে। মিশুর চোখে চ্যাং একজন বখাটে, তাই সে তার অফার রিজেক্ট করে সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে আমরা চ্যাং এর ফ্যামিলিকে দেখি, যেখানে আছে তার বড় ভাই জিং, তার ভাবি কেলি এবং তাদের একটি মেয়ে। এই স্বামী স্ত্রীর মধ্যে টাকা নিয়ে প্রায়শই ঝগড়া হয়, কারণ তাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়। জিং এর পুরনো ব্যবসায় অনেক লস হয়েছিল, যার কারণে কেলি তাকে সবসময় খোটা দেয়। চ্যাং তার ভাইকে জিজ্ঞাসা করে যে সে এত রাগী এক মহিলার সাথে এত বছর ধরে কিভাবে ডিল করছে। জিন তাকে বলে যে এদের সাথে ডিল করার একটাই উপায়, ভুল যারই হোক তুমি শুধু তাদের কাছে ক্ষমা চেয়ে যাও। কথা যাই হোক না কেন, ক্ষমা সবসময় তোমাকেই চাইতে হবে, এতেই মেয়েদের খুশি। চ্যাং তার ভাইয়ের কাছ থেকে এই গুরুমন্ত্র নিয়ে মিশুর সাথে দেখা করতে যায়। পথে চ্যাং এর বাবার সাথেও তার দেখা হয়, যিনি একটি প্রাইভেট বাস চালক ছিলেন। মিশু একটি ব্যাংকে কাজ করে, তাই চ্যাং সেখানে তার সাথে দেখা করতে যায়। সে এখন পর্যন্ত তার সমস্ত ভুলের জন্য তার কাছে ক্ষমা চায়। মিশুর চোখে তো সে একজন গুন্ডা, তাই সে তাকে ইগনোর করে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু সে সেখান থেকে যায় না। যখন এর মোকাবিলা করার জন্য সে ম্যানেজারকে ডাকে, ম্যানেজার এই সুযোগের সদ্ব্যবহার করে মিশুর কাঁধে হাত রাখে, যা দেখে চ্যাং আরো বেশি রেগে যায়। সে কেবিনের ভেতর গিয়ে ম্যানেজারের সাথে লড়াই করতে শুরু করে, এবং ঠিক এই সময় মিশু পুলিশকে কল করে দেয়। চ্যাং তার কর্মকাণ্ডের কারণে পুলিশ স্টেশনে যাতায়াত করে থাকে, তাই পুলিশের সাথেও তার ভালো জানাশোনা আছে। তারা মিশুকে সান্ত্বনা দেওয়ার জন্য চ্যাংকে একটু বুঝিয়ে সেখান থেকে চলে যেতে বলে। পরের দৃশ্যে চ্যাং এর ভাইজি তাকে তার রিপোর্ট কার্ডে সাইন করতে বলে, কারণ তার মার্কস খুব খারাপ এবং সে তার মা বাবাকে এই রিপোর্ট কার্ড দেখাতে চায় না। তাতে সাইন করার সময় চ্যাং এর মাথায় একটা আইডিয়া আসে। সে রাতে একটি বিশেষ ধরনের কন্ট্রাক্ট পেপার তৈরি করে, যাতে অনেকগুলো স্কোয়ার সাইজের ফাঁকা ঘর আঁকে। তারপর পরের দিন মিশুর সাথে দেখা করে তাকে নিজের প্ল্যান বোঝায়। চ্যাং তাকে বলে যে তোমাকে আমার সাথে ডেটে যেতে হবে, এবং আমি প্রতিবার একটি ফাঁকা বক্স পূরণ করে দেব।
যখন এই সমস্ত বক্স পূরণ করা হয়ে যাবে সেই দিন তোমার বাবার সমস্ত ঋণও মাফ হয়ে যাবে। অর্থাৎ চ্যাং মিশুর বাবার সমস্ত ঋণ নিজে শোধ করবে এবং বিনিময়ে মিশুকে তার সাথে ডেটে যেতে হবে। মিশুর কাছে চ্যাংয়ের এই আইডিয়া খুবই অদ্ভুত মনে হয়, তাই সে তাতে সাইন করতে মানা করে দেয় এবং তার সাথে তার মাথায় জুস ঢেলে সেখান থেকে চলে যায়। মিশুর কাছে বর্তমানে হাসপাতালের বিল ভরার জন্য টাকা নেই, তাই সে তার কিছু আত্মীয়কে ফোন করে সাহায্য চায়, কিন্তু কেউ তাকে সাহায্য করতে রাজি না। তাই বাধ্য হয়ে চ্যাংয়ের শর্ত সে মেনে নেয় এবং চ্যাংয়ের বানানো সেই কন্ট্রাক্ট পেপারে সাইন করে। প্রথম ডেটে চ্যাং মিশুকে একটি ক্লাবে নিয়ে যায় এবং সেখানকার নিজের প্রিয় ডিশ অর্ডার করে তাকে খেতে বলে। মিশু প্রথমবার কোনো ক্লাব এসেছে, তাই সে এই জায়গায় খুব আনকমফোর্টেবল ফিল করছে। চ্যাং অনেক অনুরোধ করা সত্ত্বেও সে কিছুই খায় না এবং চুপচাপ বসে থাকে। এরপর এরা দুজন কিছুদিন পর্যন্ত ডেটে যায়, কিন্তু চ্যাংয়ের এতে কোনো লাভ হচ্ছে না, শুধু কন্ট্রাক্ট পেপারের সেই খালি বক্সগুলো ভরে যাচ্ছে। চ্যাংয়ের মনে হয় যে হয়তো তার হেয়ার স্টাইলে কোনো সমস্যা আছে, তাই সে তার ভাইয়ের সেলুনে গিয়ে একটি নতুন হেয়ার কাট দেয়। পরের দিন যখন মিশু তার বাবাকে দেখতে হাসপাতালে যায় তখন দেখে যে চ্যাং সেখানে আগে থেকেই উপস্থিত আছে। সে মিশুর বাবাকে স্নান করিয়ে তার জামা কাপড় চেঞ্জ করে দিয়েছিল। এই সবকিছু দেখে মিশুর প্রথমবারের মতো চ্যাংয়ের জন্য মায়া লাগে, তাই সে পরের ডেটে চ্যাংয়ের সাথে একটু ভালো ব্যবহার করতে শুরু করে। চ্যাংয়ের কাজ এখন ধীরে ধীরে সফল হচ্ছিল, কিন্তু এরই মাঝে একটি গোলমাল হয়ে যায়। ম্যাডাম সাইয়ের পাঠানো কিছু গুন্ডার ঋণ আদায় করার জন্য একটি দোকান ভাঙচুর করে। চ্যাং সেই গুন্ডাদের পিটিয়ে দোকানদার ও তার স্ত্রীকে বাঁচায়। মিশু এই ঘটনার শুরুর দৃশ্যগুলো দেখতে পায়নি, তাই তার মনে হয় যে চ্যাংই তার লোক দিয়ে এই ভাঙচুরগুলো করিয়েছে, তাই সে চ্যাংকে আবার ঘৃণা করতে শুরু করে। ম্যাডাম সাই যখন এই বিষয়ে জানতে পারেন তখন তিনি চ্যাংয়ের উপর খুব রাগ করেন। আর এখানে আমরা জানতে পারি যে চ্যাং আসলে ম্যাডাম সাইয়ের জন্য কাজ করে কেন। আসলে চ্যাংয়ের ভাই তার পুরনো ব্যবসার জন্য ম্যাডাম সাইয়ের কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছিল, যা সে কোনোদিন পরিশোধ করতে পারেনি, এবং এর ক্ষতিপূরণ হিসেবে চ্যাং ম্যাডাম সাইয়ের জন্য কাজ করে। পরের দিন যখন মিশু হাসপাতালে যায় তখন দেখে যে চ্যাং তার বাবাকে রুমের বাইরে খোলা বাতাসে নিয়ে গেছে। সে চ্যাংয়ের উপর রাগ করে বলে যে তুমি এখন থেকে এখানে আর কখনো আসবে না। চ্যাং বুঝতে পারে না যে মিশু তার সাথে এত খারাপ ব্যবহার কেন করছে। চ্যাং তাকে বলে যে আমি এই সবকিছু লোক দেখানোর জন্য করি না, বরং এই কারণে করি কারণ আমি তোমাকে ভালোবাসি। মিশু তার কোনো কথা না শুনে তার বাবাকে নিয়ে সেখান থেকে চলে যায়। এর 2 দিন পর নিজের ক্ষোভ মেটানোর জন্য সে নেশাগ্রস্ত অবস্থায় আবার হাসপাতালে যায়, কিন্তু যখন সে জানতে পারে যে মিশুর বাবা আর নেই তখন তার সমস্ত নেশা কেটে যায়। এরপর মিশুর বাবার শেষকৃত্য অনুষ্ঠান দেখানো হয়। মিশু এই ভেবে খুব দুঃখিত ছিল যে তার বাবার শেষকৃত্যে যোগ দেওয়ার জন্য কোনো আত্মীয় আসেনি এবং তার কাছে এত টাকাও নেই যা দিয়ে সে তার বাবার বিদায় ভালোভাবে করাতে পারে। আর কোথাও না কোথাও চ্যাংও এই বিষয়টি বুঝতে পারছে। এই কারণে সে কয়েক ঘন্টার মধ্যেই সেখানকার পুরো পরিবেশ বদলে দেয়। সে চায় যে তার বাবার শেষ বিদায় খুব ভালোভাবে হোক। সে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করার পাশাপাশি বৌদ্ধ মঠের পুরোহিতকেও ডাকে যাতে তার বাবার আত্মা শান্তি পায়। এই শহরে আরো অনেক লোক এতে যোগ দেওয়ার জন্য এসেছে। এখানে মিশুর সাথে দেখা হয় সেই ব্যক্তি ও তার স্ত্রীর যার দোকান ভাঙচুর করতে সে চ্যাংকে দেখেছিল। আর এখানে মিশু জানতে পারে যে আসলে চ্যাং সেদিন তাদের দোকানকে ম্যাডাম সাইয়ের গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছিল। এই সবকিছু জেনে মিশুর খুব খারাপ লাগে যে চ্যাংকে সে সবসময় ভুল মানুষ ভেবেছে। চ্যাং নিজেকে মিশুর স্বামী মনে করে শেষকৃত্যের এই বিধি সম্পন্ন করে। মিশু আজ এই কারণে খুশি যে চ্যাংয়ের জন্য তার বাবার শেষকৃত্য খুব ভালোভাবে হয়েছে। এরপর মিশুকে কিছু খাবার দেওয়ার জন্য চ্যাং তার অফিসে যায়। মিশু এখানে প্রথমবারের মতো তার সাথে খুব ভালো ব্যবহার করে এবং সে তাকে নিজের সাথে কোনো এক পুরনো বিল্ডিং এর ছাদে নিয়ে যায়। সেখানে সে চ্যাংকে জিজ্ঞাসা করে বলে যে তুমি আমাকে কেন ভালোবাসো। চ্যাং তাকে বলে যে সে জানে না কেন সে মিশুকে এত চায়। আর তখনই হঠাৎ তারা দুজনে কিস করতে শুরু করে। অর্থাৎ আজ থেকে চ্যাংয়ের এই ভালোবাসা আর একতরফা রইল না এবং এখান থেকে শুরু হয়ে যায় চ্যাং এবং মিশুর রিলেশনশিপ। একদিন মিশু চ্যাংকে জানায় যে তার একটি ড্রিঙ্কস স্টোর খোলার স্বপ্ন আছে, যেখানে সে বিভিন্ন ধরনের চা বিক্রি করতে পারবে, কিন্তু যে লোকেশনে সে নিজের দোকান খুলতে চায় তা খুব দামি। বর্তমানে তার কাছে তার বাবার ইন্স্যুরেন্সের কিছু টাকা আছে এবং যদি তার লোন পাস হয়ে যায় তবে সে নিজের দোকান খুলতে পারবে। পরের বার যখন চ্যাং ঋণ আদায়ের জন্য কোথাও যায় তখন এক লোক ছুরি দিয়ে তার উপর হামলা করে। চ্যাং কোনোভাবে তাকে কাবু করে, কিন্তু এতে সে বেশ আহত হয়। এদিকে মিশু কোনো এক রেস্তোরাঁয় বসে তার জন্য অপেক্ষা করে, কারণ আজ তাদের রিলেশনশিপের 100 দিন পূর্ণ হয়েছে, যার অ্যানিভার্সারি পালন করার জন্য তাদের দুজনার এখানে দেখা করার কথা ছিল। চ্যাং এই আহত অবস্থায় গিয়ে মিশুর সাথে দেখা করে। মিশু তার রক্ত ঝরতে দেখে খুব ভয় পেয়ে যায়, কিন্তু চ্যাংয়ের কাছে এটা সাধারণ ব্যাপার। সে মিশুকে বলে যে এখন থেকে সে এই গুন্ডামের কাজ ছাড়তে চায় এবং তাকে বিয়ে করে ড্রিঙ্কস শপ
সব খুলতে সাহায্য করতে চায়। মিসু এই সব কিছু শুনে খুবই খুশি হয়, কারণ সে তো অনেক আগে থেকেই চেয়েছিল যে চ্যাং এই ঋণ আদায়ের কাজ ছেড়ে দিক। পরের দিন চ্যাং ম্যাডাম সাইয়ের কাছে যায় এবং তাদের বলে যে এখন থেকে সে এই কাজ আর করতে চায় না। ম্যাডাম সাই তাদের সবচেয়ে যোগ্য লোককে হারাতে চায় না, তাই তাকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু চ্যাং তাকে পরিষ্কারভাবে মানা করে দিয়ে সেখান থেকে চলে যায় একটি ভালো লোকেশনে দোকান খোলার জন্য। পরের দিন চ্যাং একজন রিয়েল এস্টেট এজেন্টের সাথে দেখা করে। এই এজেন্ট তাকে খুব ভালো লোকেশনে একটি দোকান সাজেস্ট করে, কিন্তু সেই জায়গাটি বেশ দামি এবং বর্তমানে চ্যাংয়ের কাছে এত টাকাও নেই। তাই সে টাকা চাওয়ার জন্য আবার ম্যাডাম সাইয়ের কাছে যায়। ম্যাডাম সাই তাকে জানায় যে কাল তিনি জাপানিজদের সাথে অনেক বড় জুয়া খেলতে চলেছেন। জাপানিজদের জুয়ায় হারানো অনেক সহজ এবং তাতে তুমি যত টাকা লাগাবে তার ডাবল হয়ে যাবে। সন্ধ্যায় চ্যাং মিশুকে বলে যে সে দোকানের মালিকের সাথে কথা বলে নিয়েছে। দোকানের রেজিস্ট্রেশনের জন্য কাল তুমি তার অফিসে চলে যেও, আমি টাকা নিয়ে সেখানেই আসবো। পরের দিন চ্যাং তার জমানো সেভিংস এবং মিশুর বাবার ইন্স্যুরেন্সের টাকা নিয়ে সেই ক্লাবে পৌঁছে যায় যেখানে ম্যাডাম সাই জুয়া খেলতে চলেছেন। অন্যদিকে মিশু তার দোকানের রেজিস্ট্রির জন্য রিয়েল এস্টেট অফিসে যায়। জুয়ার ক্লাবে কিছু গুন্ডা হঠাৎ করে এসে সেখানে হামলা করে। তাদের সাথে ধস্তাধস্তির সময় চ্যাং অনেক আঘাত পায়, কিন্তু তারা অনেক বেশি ছিল, তাই ক্লাবের সমস্ত টাকা লুটে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। চ্যাং তাদের মধ্যে একজন গুন্ডাকে চিনে ফেলে এবং সে বুঝতে পারে যে এই সব কিছু ম্যাডাম সাই করিয়েছেন। সন্ধ্যা পর্যন্ত যখন চ্যাং রিয়েল এস্টেট অফিসে পৌঁছায় না, তখন মিশুকে সেখান থেকে লজ্জিত হয়ে চলে যেতে হয়। চ্যাং এর ভুলের কারণে এখন মিশুর বাবার ইন্স্যুরেন্সের টাকাও আর নেই। এই দুঃখে চ্যাং প্রচুর মদ্যপান করে। সে একদমই বুঝতে পারছে না যে সে মিশুর মুখোমুখি কিভাবে হবে। যখন মিশু তাকে পায় তখন সে তাকে বলে যে জুয়ার কারণে সে সমস্ত টাকা হারিয়ে ফেলেছে এবং এখন তাদের দুজনের কাছে আর কিছুই অবশিষ্ট নেই। এতে মিশু তাকে বলে যে যা হওয়ার হয়ে গেছে, আমরা দুজনে মিলে একটি নতুন শুরু করব। কিন্তু চ্যাং তার সাথে ঝগড়া করে বলে যে আমি তোমাকে কোনোদিন ভালোবাসিনি, আমি শুধু তোমার সাথে টাইম পাস করেছিলাম। মিশু এই সব শুনে খুব কষ্ট পায় এবং সে চ্যাং এর সাথে সম্পর্ক শেষ করে সেখান থেকে চলে আসে। আসলে চ্যাং এই সব কিছু এই জন্য বলেছিল কারণ তার মনে হয় যে সে মিশুর যোগ্য নয় এবং এখন সে তার জীবন থেকে দূরে সরে যেতে চায়। মিশু চলে যাওয়ার পর সে আশেপাশে জিনিসপত্র ভাঙচুর করতে শুরু করে। পুলিশ সেখানে এসে তাকে থামানোর চেষ্টা করলে সে তাদের সাথেও মারপিট করে। এই কারণে চ্যাং এর 6 মাসের জেল হয়। এরপর আমাদেরকে আরো 6 মাস পরের সময় দেখানো হয়। আজ চ্যাং জেল থেকে ছাড়া পাচ্ছে। সেখান থেকে বের হয়ে সে সরাসরি ম্যাডাম সাইয়ের অফিসে যায়। ম্যাডাম সাই তার পুরনো কাজ ছেড়ে এখন এই শহরে মেয়র হয়েছেন এবং এখন তিনি বেশ শক্তিশালী মহিলা। চ্যাং তাকে বলে যে যে টাকা সে জুয়ায় ইনভেস্ট করেছিল তার নিজের ছিল না, তাই সে সেই টাকা এখন ফেরত চায়। ম্যাডাম সাই তাকে চিনতে অস্বীকার করেন এবং তাকে সেখান থেকে চলে যেতে বলেন। পরের দিন চ্যাং আবার ম্যাডাম সাইয়ের অফিসে যায় এবং সেখানে অনেক ভাঙচুর করে। ম্যাডাম সাই তার উপর খুব রেগে যায়। চ্যাং তাকে বলে যে আমার যেভাবেই হোক সেই টাকা ফেরত চাই, কারণ তাকে তা কাউকে ফিরিয়ে দিতে হবে। আর এখানে আমরা জানতে পারি যে যখন চ্যাং জেলে ছিল তখন সে জানতে পারে যে তার ব্রেন টিউমার হয়েছে। টিউমারের সাইজ বেশ বড়, তাই তার কাছে এখন মাত্র কয়েক মাসের জীবন বাকি আছে। ম্যাডাম সাই যখন চ্যাং এর অসুখের কথা জানতে পারেন তখন তার উপর তার দয়া হয় এবং তিনি তার হিসাবের টাকা তাকে ফেরত দিয়ে দেয়। চ্যাং সেই টাকা নিয়ে মিশুর সাথে দেখা করতে যায়। মিশু চ্যাং এর অসুখের কথা জানে না এবং সে আজও তার উপর রেগে আছে, তাই সে সেই টাকা নিতে অস্বীকার করে। চ্যাং আকুতি মিনতি করে তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে তার কোনো কথা না শুনেই সেখান থেকে চলে যায়। চ্যাং এর বাবার মানসিক অবস্থা এখন ঠিক নেই। তিনি প্রায় পুলিশ স্টেশনে গিয়ে অদ্ভুত ধরনের কথা বলেন। বাড়ি পৌঁছে চ্যাং বুঝতে পারে যে তার দাদা আর ভাবি তার বাবাকে দিয়ে চাকরের মতো কাজ করায়। এই কথায় রেগে গিয়ে সে তার ভাইয়ের সাথে ঝগড়া শুরু করে এবং তার ভাইকে মারধর করে। তারপর সে তার বাবার সাথে দেখা করে জিজ্ঞাসা করে যে এইসব কবে থেকে চলছে। তিনি বলেন যে আমার বাস ড্রাইভিং এর কাজ ছাড়ার পর থেকেই আমি ফ্যামিলির জন্য ইউজলেস হয়ে গেছি। তিনি চ্যাং এর প্রশংসা করে বলে যে তুমি তোমার ভাইকে পিটিয়ে ঠিক করেছো, ও এরই যোগ্য, ওর কারণে আমাদের ফ্যামিলি কোনোদিন স্টেবল হতে পারেনি। চ্যাং নিজের অসুখের কথা জানিয়ে তার ফ্যামিলিকে আর দুঃখিত করতে চায় না, তাই সে তার ব্রেন টিউমারের কথা সবার কাছে লুকিয়ে রাখে। পরের দিন চ্যাং যখন এই শহর ছেড়ে যাচ্ছিল তখন মিশুকে কোনো এক ছেলের সাথে একটি রেস্তোরাঁয় বসে থাকতে দেখে। সে বুঝতে পারে যে মিশু এখন তার জীবনে এগিয়ে গেছে এবং সম্ভবত সে এখন অন্য কাউকে ডেট করতে শুরু করেছে। সে কাঁদতে কাঁদতে সেখান থেকে এগোয় এবং তখনই তার নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে এবং সে যন্ত্রণায় ছটফট করে সেখানেই অজ্ঞান হয়ে যায়। যখন তার চোখ খুলে সে নিজেকে একটি হাসপাতালে পায়। নার্সের কাছ থেকে সে জানতে পারে যে এখানে তার পুরনো গার্লফ্রেন্ড মিশু তাকে নিয়ে এসেছিল এবং এখন মিশু তার ব্রেন টিউমারের কথা জানতে পেরেছে। মিশু যতক্ষণে কাগজের সব কাজগুলো সেরে সেখানে এসেছিল চ্যাং সেখান
থেকে চলে গিয়েছিল। নার্সকে জিজ্ঞাসা করে সে জানতে পারে যে সে বাস স্টপে গেছে। মিশু দৌড়তে দৌড়তে বাস স্টপের দিকে যায় আর এই ভেবে তার খুব অনুশোচনা হয় যে জেল থেকে ফিরে আসার পর সে তার সাথে খুব খারাপ ব্যবহার করেছে। সে দ্রুত বাস স্টপে পৌঁছে চ্যাংকে খুঁজে নেয় এবং তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। মিশু আর চ্যাং এখন খুব ইমোশনাল, কারণ তারা জানে তারা একে অপরকে ভালোবাসে, কিন্তু এখন তাদের কোনো ফিউচার নেই, কারণ চ্যাং মাত্র কয়েকদিনের মেহমান। বাকি কিছুদিন তারা একসাথে থাকার সিদ্ধান্ত নেয়। মিশু চ্যাংকে সেইভাবেই দেখভাল করে যেভাবে চ্যাং তার বাবার করত। চ্যাংয়ের অবস্থা দিনের পর দিন খারাপ হতে থাকে, কিন্তু মিশু আজও তার সাথে আছে। একদিন চ্যাংয়ের জন্য সে তার প্রিয় খাবার বানিয়ে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু মিশু পৌঁছানোর আগেই সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। অর্থাৎ চ্যাং এখন আর এই পৃথিবীতে নেই এবং তার অনেক শুভাকাঙ্ক্ষী তার শেষকৃত্যে যোগ দিয়েছেন। চ্যাংয়ের বাবা তার ছেলের মৃত্যুতে খুবই শোকাহত এবং তার মনে পড়ে যে যাওয়ার আগে চ্যাং তাকে বলেছিল যে তার গার্লফ্রেন্ড মিশুর এই পৃথিবীতে কেউ নেই, তাই আমার মরার পর আপনি ওর সাথেই থাকবেন যেন ও নিজেকে কখনো একা অনুভব না করে। চ্যাংয়ের বাবাও তার শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে চায়, কিন্তু তার বড় ছেলে তাকে এমনটা করতে বাধা দেয়। এর কিছুদিন পর চ্যাংয়ের বড় ভাই জিং এর নামে একটি পার্সেল আসে। যখন সে সেটা খুলে দেখে তখন সে কান্না করতে শুরু করে। চ্যাং মরার আগে তার ভাইয়ের শপের জন্য একটি টিউবলাইট অর্ডার করেছিল। চ্যাং সবসময় তার চারপাশের লোকেদের খেয়াল রেখেছিল, কিন্তু জিং আর তার স্ত্রীর কাছ থেকে সে কোনোদিন সেই ভালোবাসা পায়নি যার সে যোগ্য ছিল। মুভির শেষ দৃশ্যে আমরা চ্যাংয়ের বাবাকে মিশুর সাথে দেখি। এটা বছরের প্রথম দিন এবং মিশু সেলিব্রেট করার জন্য তাকে নিজের বাড়িতে নিয়ে যাচ্ছে। আর এই ইমোশনাল এন্ডিং এর সাথেই এই মুভির সমাপ্তি ঘটে।